কলেজে গরমের ছুটি। দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতার স্তূপ নিয়ে বসেছি। হঠাৎ কলিং বেলের ঘ্যাঁ ঘ্যাঁ। উফ, এখন আবার কে এলো? নির্ঘাত সেলস গার্লস। আজকাল এক হয়েছে, সারা দুপুর উৎপাত চালায় মেয়েগুলো। শ্যাম্পু, সাবান, ক্রিম, বড়ি, আচার, ধূপ, ফিনাইল, কিছু না কিছু গছানোর জন্য হানা দেয় অবিরাম। বাড়িটা বড় রাস্তায় হয়ে আরও যেন জ্বালা হয়েছে। এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। আবার বেল বাজল। আমার সবিতা রানী গেলেন কোথায়? না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি? নাকি ভোস ভোস নাক ডাকাচ্ছেন? অগত্যা উঠতেই হলো। বিরক্ত মুখে চোখ রাখলাম দরজার ম্যাজিক হলে। ওপারে এক বয়স্কা মহিলা, পরনে সাদা শাড়ি, চোখে কালো চশমা, কাঁধে ঝোলা ব্যাগ। দেখে ঠিক সেলস গার্লস মনে হয় না, ডাকাত টাকাতো না। খুললাম দরজা। বলুন। হাত জোর করে নমস্কার করলেন মহিলা। মুখে একটা কৃপাপ্রার্থী হাসি। আমি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি, সামান্য কিছু সাহায্যের জন্য। মহিলার মুখটা যেন ভারী চেনা চেনা। কোথায় দেখেছি। বেশিক্ষণ স্মৃতি হাতড়াতে হলো না। অস্ফুটে বলে উঠলাম, বনদিনা। মহিলা থতমত খেয়ে গেছেন। হ্যাঁ, মানে আপনি? আমাকে চিনতে পারছেন না দিদি? আমি আপনার ছাত্রী সর্বাণী। আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুল বলতে বলতে ডেকেছি। আসুন আসুন, ভেতরে আসুন। অপ্রস্তুত বনদী লজ্জিত মুখে বললেন, আমি তোমাকে ঠিক। আপনার কি করে মনে থাকবে? সেই কবেকার কথা। আমি 68-র হায়ার সেকেন্ডারি। আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন এক বছর, সেই ক্লাস 4-এ। ঈষৎ গুটিয়ে থাকা বনদীকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায়। পাখা চালিয়ে দিয়েছি। ও ঘরে পার্ট 1 পার্শ্বের ইতিহাসের খাতা ঢাই হয়ে পড়ে। সামনের রোববারের মধ্যেই জমা দিতে হবে। এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ। তবুও মন খুশিতে ভরে উঠল। ছোট্টবেলাকার স্কুলের দিদিমণিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলে কোন ছাত্রীর না ভালো লাগে, বিশেষ করে এই মধ্য বয়সে পৌঁছে। বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশনের টিচার। ভারী যত্ন করে ইংরেজি পড়াতেন বনদী। বলতে গেলে ওই বিদেশি ভাষা শিক্ষার ভিত তৈরি হয়েছিল বনদীর হাতেই। শুদ্ধ উচ্চারণ, স্লেবুল ভাগ করে বানান লেখা, ইংরেজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদী। প্রতি পদেই আমরা ভুল করতাম, কিন্তু বনদীকে কখনো রাগতে দেখিনি। হাসি মুখে বলতেন, মন দে ওরে মেয়ে, যা বলছি মাথায় রাখ। বাইরে প্রখর গ্রীষ্ম, গনগনের তাপ, পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। বনদী রুমালে ঘাড় গলা মুছছেন, হাঁপাচ্ছেনও যেন অল্প অল্প। চোখে এখনো বিস্ময়। বনদী কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গিয়েছি। বললাম, আপনাকে একটু শরবত করে দিই দিদি? না না, অযথা কষ্ট করবে কেন, বরং এক গ্লাস জল দাও। কিচ্ছু কষ্ট হবে না। একটু ঠান্ডা জলে নুন চিনি লেবু দিয়ে, রোদ্দুরে এসেছেন, ভালো লাগবে। দাও তবে। বেশি ঠান্ডা দিও না, আমার সহ্য হয় না। সবিতা রান্নাঘরেই শুয়ে, থসথসে গরমেও কেমন ঘুমোচ্ছে দেখো। ঠেলে তুলতে গিয়েও তুললাম না। নিজের হাতেই যত্ন করে বানিয়েছি শরবত। ট্রেতে বসিয়ে এনে রাখলাম সেন্টার টেবিলে। নিন দিদি। গ্লাসে চুমুক দিচ্ছেন বনদী। আমি দেখছি বনদীকে। মুখখানা ভারী মিষ্টি ছিল বনদীর। সুন্দর নয়, তবে একটা লাবণ্য ছিল চেহারায়। ছোটোখাটো রোগাসোগা গড়ন, শ্যামলা শ্যামলা রং, এক মাথা কোকড়া চুল। বনদী কেমন যেন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াতেন। এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে। রংটা কেমন খসখসে হয়ে গেছে বনদীর।
চুলও কমে গেছে অনেক। কপালে, গালে, গলায়, চোখের নিচে বলিরেখার দাগ অতি স্পষ্ট। কত বয়স হলো বনদীর? 65, 70? শরবতটুকু খেয়ে বনদী যেন বেশ আরাম পেলেন। গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, আমাদের একটা ছোট হোম মতো আছে দুস্থ মেয়েদের জন্য। এই ধরো, যাদের স্বামী পরিত্যাগ করেছে, যাদের কোথাও যাওয়ার নেই, সমাজ যাদের নানান কারণে নেয় না, তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটু ব্যবস্থা করে দেওয়ার একটু চেষ্টা করি আমরা। বাহ, খুব ভালো। কিন্তু আপনি এখনও এইসব করেন এই বয়সেও? অথর্ব যখন হয়ে পড়েনি তখন চুপচাপ বসে থাকবো কেন? যতটুকু পারি করি আমার সাধ্য মতো, বলেই আবার কাজের কথায় ফিরলেন বনদী। হোমটা খুবই ছোট, এখন 18টা মেয়ে আছে, তাদের খরচ খরচা চালানো। গভর্নমেন্ট থেকে গ্রান্ট পান না কিছু? পাওয়ার চেষ্টা করছি, তবে সে অনেক ঝঞ্ঝট। চিঠি চাপাটি চলছে, ধরাধরিও করছি, কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পাই টাকা পয়সা তোলার চেষ্টা করি, এই আর কি। অনেক ধরনের খরচা আছে তো, মেয়েগুলোর খাওয়া পড়া, নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের, তারও একটা খরচ হচ্ছে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে, দেয় অনেকে। বনদী আলগা হাসলেন। বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন, তাও 5-10 টাকা করে যা ওঠে, তাই বা কম কি? চলে তাতে। আমরা যারা চালাচ্ছি তারাও দিই যতটা পারি। তা স্বাদ থাকলেও আমাদেরও আর ক্ষমতা কতটুকু? কত মেয়ে এসে কান্নাকাটি করে, আমরা তাদের জায়গায় দিতে পারছি না। যেটুকু করেন তাই বা কম কি? আমি অকপটভাবেই মুগ্ধতা জানালাম। বললাম, আমি তো ভাবতেই পারছি না এই বয়সে আপনি এত বড় একটা কাজ করছেন। বড়টরও কিছু নয়, মানুষ হয়ে জন্মেছি, যতটুকু পারি মানুষের জন্য করা। আপনি রিটায়ার করে গেছেন দিদি? 7 বছর। বনদীর সঙ্গে ক্লাস 4 পরে আমাদের আর তেমন যোগাযোগ ছিল না। উঁচু ক্লাসে পড়াতেন না বনদী, হয়তো তত কোয়ালিফিকেশন ছিল না বলে। অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো দিনই আমাদের মনে কোনো প্রশ্ন জাগেনি, জাগেও না। তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয়। হয়তো কারো স্বামী মারা গেছেন, কিংবা কারো নতুন বিয়ে হয়েছে, তাই নিয়ে 2-4 দিন চাপা কানাকানি হয়, ব্যাস ওইটুকুই। বনদীর ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি কখনো। আজ বনদীকে দেখেই কৌতূহল হচ্ছিল অল্প অল্প। এখন শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটি নেই, এখন তো জিজ্ঞাসা করে ফেলাই যায়, বাড়িতে আপনার কে কে আছেন দিদি? আমি আর আমার ছেলে। ছেলে কি করেন? ওর একটু সমস্যা আছে, ছোটবেলায় বিশ্রী টাইফয়েড হয়ে মাথাটা কমজোরি হয়ে গেছে। লেখাপড়াও সেভাবে করতে পারেনি, কাজকর্মও গুছিয়ে করে উঠতে পারে না, ঘরে বসে থাকে সব সময়। ও, প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি, কথা বলতে পারছিলাম না। মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয়, অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয়। ছেলের কথা বলতে গিয়ে পলকের জন্য মেঘ জমেছিল বনদীর মুখে, পলকেই মিলিয়ে গেছে। হেসে বললেন, তুমি তো বেশ গিন্নি বান্নি হয়ে গেছো দেখছি। পাক্কা হাউসওয়াইফ? না না, হাউসওয়াইফ নয়, চাকরি করি। তাই নাকি? একটা কলেজে পড়াচ্ছি ইতিহাস। বাবা, খুব ভালো লাগলো শুনে। আমার কোনো ছাত্রী পড়াশোনার পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয়। স্বামী কি করেন? তিনিও পড়ান? না না, ও ব্যাংকের অফিসার। ছেলেপুলে? একটাই ছেলে, ইঞ্জিনিয়ারিং পড়ছে।
কানপুর আইআইটিতে। ছেলে তাহলে খুব ব্রাইট বলো? ওই আর কি, নরেন্দ্রপুরে পড়তো। ওখান থেকেই পাশ করে বাক্যটা মাঝপথে থামিয়ে দিলাম। বনদীর বিফল সন্তানের তুলনায় আমার ছেলে অনেক বেশি সফল, এই সত্যটা আমায় যেন হঠাৎ সহজ করে তুলল। বনদীর হাসিকে কিন্তু টাল খায়নি একটুও। দারুণ উচ্ছ্বসিত গলায় বলল, আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমার এত গর্ব হয়। ভালো থেকো তুমি, আরও সুখে থাকো। মৃদু হেসে প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম। এবার অন্য প্রশ্ন করছি বনদীকে, স্কুলের কি খবর? অন্যান্য শিক্ষিকারা কে কেমন আছেন? অনিমাদি এখনো হেডমিস্ট্রেস আছেন? বনদী অবশ্য সব বলতে পারলেন না। স্কুলের সঙ্গে সম্পর্ক তো তারও অনেক দিন চুকে গেছে। তবে বনদীর সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ এক সময় বনদী বললেন, এবার তো আমাকে উঠতে হবে সর্বাণী। ইঙ্গিতটা বুঝতে পেরে বললাম, কত দেব দিদি? তোমার যা খুশি। শোয়ার ঘরে গিয়ে আলমারি খুলে ভেনিটি ব্যাগ বের করলাম। কত দিই? 50? না 100 দেব? 100ই দিই। বনদী টাকাটা পেয়ে ভীষণ খুশি। ঝোলা ব্যাগ থেকে একটা বই বের করে রসিদ লিখে দিলেন ঝটপট। বললেন, এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া সর্বাণী। ভারী প্রসন্ন মুখে চলে গেলেন বনদী। এরপর থেকে মাঝে মাঝে আসা শুরু হলো বনদীর। মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরনো শাড়ি জামা নিয়ে গেলেন, হোমের মেয়েরা পরবে। হপ্তা তিনেক পর ফের এলেন। এবার প্রার্থনা টাকা। মেয়েদের জন্য উল বোনার মেশিন কিনবেন চাঁদা তুলে তুলে। আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না, হয় সন্ধেবেলা নয় বেছে বেছে ছুটির দিন। পুজোর মুখে মুখে এসে আরও 100 টাকা নিয়ে গেলেন। পুজোর সময় মেয়েগুলো পুরনো কাপড় পরে ঘুরবে, এ নাকি তার বুকে বাঁধছে। শীতের মুখে মুখে এলেন একবার। মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করতে চান, একটা ছোট হলঘর ভাড়া নিয়ে। সেখানেও আমার সাহায্য দরকার। লেবু চটকালে তেতো হয়। আমি ক্রমশ উত্তপ্ত বোধ করছিলাম। ছাত্রী পরিচয় দিয়ে তো মহা গেরো হলো। কলেজে পড়ায় জেনে আরও যেন জোর পেয়ে গেছেন। ভাবছেন টাকার গাছের দর্শন মিলেছে, একে ঝাঁকালেই কিছু না কিছু মিলবে। আশ্চর্য, এই মানুষগুলো বোঝে না। কোনো ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে নেই। উনি সমাজসেবা করে নাম কিনছেন, আমি কেন বারবার তার জন্য কিছু খসিয়ে যাব? মাসে মাসে 5-10 টাকা করে কিছু নিয়ে যাক, সেও তবু মেনে নেওয়া যায়। কিন্তু এ যে একেবারে ঘাড়ের উপর উঠে পড়া, সময় অসময় জ্ঞানও নেই। এলে আজকাল আর উঠতেই চান না। নিজের মনে হোমের সমস্যা বলে চলেছেন তো বলেই চলেছেন। বয়স হলে যা হয়। আগে কি বলেছেন তাও মনে থাকে না, একই কথার পুনরাবৃত্তি করে যান। দে তো হাসি হেসে শুনতে যে কি বিরক্তি লাগে। এই তো সেদিন থিয়েটার দেখতে যাব, দুম করে বনদীর আবির্ভাব। হোমে কোনো একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে বনদীকে নাকি ছুটতে হয়েছিল হসপিটালে। অপারেশন হয়েছে মেয়েটির। রক্ত জোগাড় করতে কিভাবে নাজেহাল হতে হয়েছে বনদীকে, সেই কাহিনীও বিস্তারিতভাবে শুনতে হয়েছে মুখ বুজে। সবিতা চা মিষ্টি দিল। বনদীর খাওয়া শেষ। আমি সমানে উসখুস করছি। অশোক ইশারা করছে ঘন ঘন, কিন্তু বনদী নট নরণচরণ। গেলেন প্রায় 6:45 বাজিয়ে। হুড়মুড় করে তৈরিও হলাম বটে, ট্যাক্সিও নিলাম। তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই পৌঁছতে পারলাম না। নাটকের মাঝখানে ঢোকা মানেই দর্শকদের টিপ্পনি গেলা। অশোক তো সেদিন চোটে লাল। বলে, এত কিসের আহ্লাদীপনা? মুখের ওপর বলতে পারো না আমার কাজ আছে? সত্যি এবার বনদীকে সরাসরি কিছু বলে ফেলা দরকার। কাহাতক আর এই অত্যাচার সহ্য করা যায়?
এবছর শীত ভালো করে পড়লই না, মাঘ মাসেই ঠান্ডা উধাও। ফাল্গুনে এমন গরম কালে ভদ্রে পড়ে। রবিবার সকাল, একটু রান্না বান্না করছিলাম। অশোকের 2 পুরনো বন্ধু খাবে আজ সস্ত্রীক। বড় বড় চিংড়ি এনেছে অশোক, মালাইকারি হবে, সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা, সোনামুগের ডাল, ভেটকি ফ্রাই, প্রচুর হ্যাপা। নারকেল করো রে, দুধ বার করো রে, ফ্রাই করো রে। সবিতা সাহায্য করছে হাতে হাতে। রান্নাঘরের অভ্যেসটা ছেড়ে গেছে বলে কিছু যেন দিশা পাচ্ছি না। ভিনিগার ঠিক মতো ঢাললাম তো, তখনই কলিং বেল। অশোক হেসে বলল, যাও, হয়ে গেল। কে? আর কে, তোমার দিদিমণি। এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন, প্রায় মাস 2। তবু শুনেই মেজাজ তেতো হয়ে গেল। আবার এই সময়ে ভুরু কুচকে বললাম, কাটিয়ে দাও না, বলো আমি ভীষণ ব্যস্ত। বললে কি নড়বেন? অশোক ঠোঁট উল্টালো। খাল কেটে কুমির এনেছো, নিজের কুমির নিজেই সামলাও। আহা, দরকারটা কি একবার জিজ্ঞেস করেই দেখো না, গিয়ে জেনে নাও। তবে দয়া করে মনে রেখো 12টা বাজে, প্রভাস পল্লবরা এক্ষুনি এসে পড়ল বলে। ন্যাপকিনে হাত মুছতে মুছতে ড্রয়িং স্পেসে এলাম। বেজার মুখে একটা ইলাস্টিক হাসি টেনে বললাম, কি খবর দিদি? বনদি খবরের কাগজখানা উল্টোচ্ছিলেন। মুড়ে রেখে বললেন, তুমি কেমন আছো? ভালো। ঝটপট বলে ফেললাম, রান্না করছি, কিছু গেস্ট আসবেন। ও, তাহলে তো এখন আসাটা উচিত ছিল না। মনে মনে বললাম, উচিত অনুচিতের বোধ আছে আপনার? মুখে বললাম, না না, বলুন। কিছু বলবেন? বনদির মুখে যেন হাসি ফুটল। তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বাণী, তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না। দপ করে মাথা গরম হয়ে গেল। ব্যঙ্গের সুরে বলেই ফেললাম, আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি। বনদি থমকে গেলেন, দ্বিধান্বিত স্বরে বললেন, না না, ঠিক তেমন নয়। অর্থাৎ জামা কাপড় টাকা পয়সা ছাড়াও অন্য কিছু ধসবে এবার। অসহিষ্ণুভাবে বললাম, যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ। এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদি। তারপর মৃদুস্বরে বললেন, হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চায় সর্বাণী। ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে তো, কত কি করেছো তুমি ওদের জন্য। তপ্ত মেজাজ হোঁচট খেয়ে গেল, গলা নেমে গেছে। ওমা, আমি গিয়ে কি করব? তেমন কিছু নয়, ওই একটু গিয়ে ওদের সঙ্গে আলাপ করবে, কথা টথা বলবে। তুমি তো লেখাপড়া শিখেছ, তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে। বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদির। আমার জ্ঞান আর কতটুকু? তুমি উচ্চশিক্ষিতা, আমার চেয়ে অনেক বেশি জানো। তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছু শিখতে পারবে। বনদির চোখে চোখ রাখতে পারলাম না, মাথা নামিয়ে নিলাম। বনদি উৎসুক মুখে বললেন, যেতে হবে কিন্তু সর্বাণী, সামনে শনিবার, ওই দিনে আমার হোমের জন্মদিন। আমার খুব ইচ্ছে তুমি সেদিন, আমি এসে তোমায় নিয়ে যাব। এরপর কি কোনো দিকে ফেরানো সম্ভব? আলগোছে বললাম, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। তাহলে আমি শনিবার আসছি, বিকেলবেলা তুমি তৈরি হয়ে থেকো, 4টে নাগাদ। বনদি উঠে পড়ল। এতক্ষণ পর বনদিকে লক্ষ্য করলাম ভালো করে। এই কয়দিনেই যেন আরও একটু বুড়িয়ে গেছে বনদি, কেমন কালশিটে মেরে গেছে চোখ মুখ। অসুখ বিসুখ করেছিল নাকি? এমন মানুষকে বসতে না বলা কি অন্যায় হলো? ভদ্রতা করে বললাম, একটু চা খেয়ে যান না বনদি। না না, আজ থাক, তুমি আজ ব্যস্ত আছো। এমনি খবর টবর সব ভালো তো আপনার? চলছে। 2-1 সেকেন্ড চুপ করে রইলেন বনদি। ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন, ছেলেটাকে নিয়ে বড় ধকল গেল। কি হয়েছে ছেলের?
হয়েছে নয়, হয়েছিল, এখন আর সে নেই। বনদীর গলা সহসা ধরা ধরা। মালিগন্যান্ট ম্যালেরিয়া। খুব চেষ্টা করেছিলাম, রইল না। আমি পলকের জন্য স্তম্ভিত। মুখ দিয়ে প্রশ্ন ঠিকরে আসছিল, তবুও আপনি হোমের কাজে বেরিয়েছেন বনদী? হঠাৎ টের পেলাম কোনো শব্দই বেরোচ্ছে না গলা দিয়ে। চশমা খুলে আঁচলের খোঁট দিয়ে চোখের কোণ দুটি মুছছেন বনদী। ফের চশমা পরে নিয়ে মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বেরিয়ে গেলেন মন্থর গতিতে। আমি নিশ্চল। বনদীকে ডাকতেও পারলাম না। সম্বিত ফিরতে দূরে ব্যালকনিতে গেছি। 3 তলা থেকে দেখতে পাচ্ছি নিচের রোদ্দুর ভেঙে ভেঙে চলে যাচ্ছেন বনদী, ছোট্ট জীর্ণ শরীরখানাকে টেনে টেনে। খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়লেন। ডান পায়ের চটিটা হাতে নিয়ে দেখছেন কি যেন। ছিঁড়ে গেছে নাকি? আবার গলিয়ে নিলেন পায়ে। ডান পা ঘষে ঘষে হাঁটছেন। আমার চোখ ভিজে এলো। দেখতে দেখতে কখন যেন ঝাপসা হয়ে গেলেন বনদী। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।